আজকে আমরা করব ক্লাস 6-এর 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 149 পৃষ্ঠার 2 নং স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল। 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত সবগুলো অঙ্ক করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই স্কুলের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। রোমান সংখ্যা একে আছে 12 - 2 ভাগ 2 সমান সমান কত। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তো আমি প্রথমে এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো, আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা কি করব, আমরা প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 12 থেকে আমরা 2কে বিয়োগ করে দেবো। তাহলে 12 থেকে 2কে বিয়োগ করে দিলে হবে 10, আর এখানে আছে ভাগ, এখানে আছে 2। তাহলে 2 দিয়ে যদি 10কে আমরা ভাগ করি তাহলে হবে 5। তাহলে এটা কত নং অপশন আছে? এটা হলো বি নং অপশন আছে। তাহলে আমরা বলবো যে এটা বি অপশন সঠিক। 2-এর দাগে আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো, সবার প্রথমে আমরা জেনে নেই পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে। তো একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। ধরে নাও 5 আর 7, এই সংখ্যা দুটো কি পরস্পর মৌলিক সংখ্যা? এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক কিনা এটা বোঝার জন্য আমরা প্রথমে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করব। তাহলে হবে 5 অক্ষে 5, বিয়োগ করলে আসবে 2। এবার 2 দিয়ে আবার 5কে ভাগ করব, 2 দুগুণে হবে 4, বিয়োগ করলে 1। আবার 1 দিয়ে আমরা 2কে ভাগ করব, হবে 2 অক্ষে 2। অর্থাৎ 5 আর 7 এর গসাগু কত? 1। যখন আমরা দেখব যে ওই সংখ্যা দুটোর গসাগু 1, তখন আমরা ওই সংখ্যা দুটোকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1 হবে। তাহলে এটা এ নং অপশনটা সঠিক হবে। তাহলে আমরা লিখে নেব দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, এটা এ নং অপশনটা সঠিক হবে, যে এটা 1 হবে। 3-এর দাগে আছে 1/5 এর সমতুল্য ভগ্নাংশটি হলো। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তো আমি প্রথমে লিখে নিচ্ছি যে 1/5 এর সমতুল্য ভগ্নাংশটি হলো। তো দেখো, আমি লিখে নিয়েছি 1/5 এর সমতুল্য ভগ্নাংশটি হলো। সমতুল্য ভগ্নাংশ এটা আমরা কিভাবে বের করব? দেখো, ভগ্নাংশটা কি আছে? 1/5 আছে, তাই তো? এই ভগ্নাংশটাকে আমরা কি করব? এই 1/5 ভগ্নাংশটাকে আমরা প্রথমে ওপর নিচে প্রথমে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? তারপর আবার এই ভগ্নাংশটাকে আমরা ওপর নিচে আমরা এখানে 3 গুণ করলে এখানেও 3 গুণ করব। আবার এখানে যদি আমরা এই 1/5 ভগ্নাংশকে ওপরে 4 দিয়ে গুণ করি, তখন নিচেও 4 দিয়ে গুণ করব। দেখো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে 2 আর 2 যদি কেটে যায় তাহলে কিন্তু আবার 1/5ই থাকে। মানে এটা যা কথা এটা একই কথা। আবার এটা কেটে দিলে আবার কত থাকে? 1/5ই থাকে। তার মানে এই সবগুলো ভগ্নাংশ কিন্তু সমান, ঠিক আছে? এবার আমরা এখানে গুণ করে করে দেখব যে এই চারটা অপশনের মধ্যে এখানে কোনটা আছে। তারপর দেখো, আমার যদি এই ভগ্নাংশটাকে আরও যদি বাদ দিই, তাহলে 1/5 এখানে আমরা 5 দিয়ে গুণ করব, নিচেও আমরা 5 দিয়ে গুণ করবো। এরকমভাবে আমরা চলতে থাকবো, ঠিক আছে? তো গুণ করে দেখি, ওপরে কত হয়? 2 অক্ষে 2, নিচে হবে 10। ওপরে হবে 3 অক্ষে 3, নিচে হবে 15। ওপরে হবে 4 অক্ষে 4, নিচে হবে 20। আর ওপরে হবে 5 অক্ষে 5, নিচে হবে 5 5 25। তো আমাদের দেখতে হবে এই অপশনগুলো আছে কিনা। তো আমরা যদি ভালো করে একটু খেয়াল করি, তাহলে দেখো এখানে কিন্তু 2/10 ভগ্নাংশটা আছে, 2/10 এই ভগ্নাংশটা আছে। এছাড়া 3/15 আছে, কিন্তু এখানে আছে কত? 2/15, 1/15। তো এগুলো তো হবে না। এখানে শুধু দেখো, শুধু এটাই কিন্তু আছে, বুঝলে? তার মানে আমরা বলবো যে 1/5 এর সমতুল্য ভগ্নাংশটা হলো যে 2/5। এটা যদি আমরা কেটে দেই, ভালো করে লক্ষ্য করো, এই 2/10, হ্যাঁ, 2/10 এই ভগ্নাংশটাকে যদি আমরা কেটে দিই, তাহলে এখান থেকে কত দিয়ে কাটবো বলতো? 2 দিয়ে, 2 অক্ষে 2, আর কত হবে? 5 দুগুণে 10, 2 দিয়ে কাটছি, তার মানে 1/5ই আসছে। এটাই হলো সমতুল্য ভগ্নাংশ, বুঝলে? তাহলে এটা সি নং অপশন সঠিক হবে, যে 2/10। 4-এর দাগে আছে 3 7 4 5 2 1 2 9 এ দুটি 2 এর স্থানীয় মানের পার্থক্য। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তো দেখো, এখানে কিন্তু দুটো 2 আছে। আমরা প্রথমে এই দুটো 2 এর স্থানীয় মান বের করব। তারপর পার্থক্য মানে কি? পার্থক্য মানে হলো বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেওয়ার পর এখানে যেটা আসবে সেটাকে আমরা লিখে নেব, বুঝলে? তো দেখো, আমি লিখে নিয়েছি 3 7 4 5 2 1 2 9 এ দুটি 2 এর স্থানীয় মানের পার্থক্য। এখানে এই 2 এর স্থানীয় মানের এই 2 এর স্থানীয় মান হবে, আমরা এই প্রথমে এই 2কে লিখব, তারপর যতগুলো সংখ্যা থাকবে সবগুলো শূন্য করে দেবো। তাহলে 1 2 3টা সংখ্যা আছে, তাহলে আমরা 3টা শূন্য করে দেবো। এবার পার্থক্য মানে আমরা এখানে বিয়োগ চিহ্ন দেবো। আবার এই 2 এর স্থানীয় মান বের করব, আমরা প্রথমে এই 2কে লিখব, তারপর 2 এর পরে একটা সংখ্যা আছে, তাই আমরা এখানে একটা শূন্য দেবো।
তাহলে এবার যদি বিয়োগ করে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে 1980। তাহলে 1980 এখানে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, 1980 হলো ডি নং অপশনটা আছে। তাহলে আমরা বলবো এটা ডি সঠিক। 5-এর দাগে আছে কত টাকার 1/3 অংশ 4 টাকা। তো আমি তো জানি না যে এখানে কত টাকার 1/3 অংশ 4 টাকা হবে, সেজন্য আমরা প্রথমে ধরে নেব যে এক্স টাকার 1/3 অংশ মানে 4 টাকা। তারপর এক্সের যা মান আসবে সেটা হবে এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। তো ধরে নিচ্ছি, ধরি কমা এক্স টাকার 1/3 অংশ 4 টাকা। তাহলে সুতরাং এক্স টাকার মানে গুণ আছে 1/3 অংশ সমান সমান, তাহলে এক্স টাকার 1/3 অংশ সমান সমান কত টাকা? 4 টাকা। বা এই এক্সটা কিন্তু ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে এক্সই হবে, আর নিচে হবে 3 আর এখানে হবে 4। আমরা কোনাকুনি গুণ করব, এটা নিচে নাই মানে 1 আছে, তো এই দিকে গুণ করলে হবে এক্স অক্ষে এক্স, আর এই দিকে গুণ করলে হবে 12। তাহলে দেখো এক্স এর মানটা কিন্তু বেরিয়ে গেল, এক্স এর মান কত? 12। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো যে 12 টাকার 1/3 অংশ, 12 টাকার 1/3 অংশ হলো 4 টাকা, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু 12 আছে, এটা হলো এ নং অপশনটা সঠিক হবে। 6-এর দাগে আছে বৃত্তের একটি অংশ, জ্যা, ব্যাস, বৃত্তচাপ, ব্যাসার্ধ, এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? এটা হবে বৃত্তচাপ। তোমরা লিখে নেবে যে বৃত্তের একটি অংশ হলো বৃত্তচাপ। 7-এর দাগে আছে দুটি সরলরেখাংশ পরস্পর লম্বভাবে থাকলে ওই সরলরেখাংশ দুটির মধ্যে কোণের মান কত হবে? তো দেখো, ধরে নাও এই একটা সরলরেখাংশ, আরেকটা সরলরেখাংশ এই সরলরেখাংশের উপর লম্বভাবে আছে, তাহলে এই দুটি সরলরেখাংশের মধ্যে যে কোণের মানটা, সেই কোণের মান কত হবে? এটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। 8-এর দাগে আছে একটি সরলরেখার ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা যায় কয়টি? আমরা জানি যে একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা যায়, ঠিক আছে। তাহলে এটা হবে একটি। 9-এর দাগে আছে 24, 36 ও 54 এর গসাগু, এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো প্রথমে আমরা 24কে উৎপাদকে বিশ্লেষণ করব, 36কে উৎপাদকে বিশ্লেষণ করব এবং 54কে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো প্রথমে আমি 2 দিয়ে ভাগ করব, হবে 12, আবার 2 দিয়ে ভাগ করব, হবে 6, আবার 2 দিয়ে ভাগ করব, হবে 3, এটাকেও আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হবে 18, আবার 2 দিয়ে ভাগ করব 9, আবার 3 দিয়ে ভাগ করব, 3 3 9। আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আবার 3 দিয়ে ভাগ করতে হবে, 3 নং 27, আবার হবে 3 3 9। তাহলে দেখো 24 মানে আমরা কি পাচ্ছি? 24 মানে আমরা পাচ্ছি 2 গুণন 2 গুণন 2 গুণন 3, আর 36 আমরা পাচ্ছি 2 গুণন 2 গুণন 3 গুণন 3, আর 54 আমরা পাচ্ছি 2 গুণন 3 গুণন 3 গুণন 3। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে গসাগু। গসাগু মানে কি? এই সবগুলোর মধ্যে যেটা মিল থাকবে সেটাই হবে গসাগু। তাহলে দেখো এই একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 24, 36 ও 54 এর গসাগু সমান সমান, তাহলে একটা করে 2 মিল আছে, তাই আমরা একটা 2 নিব। আবার দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, কিন্তু এখানে কিন্তু 2 নেই, তার মানে এই দুটো নেওয়া যাবে না। আবার দেখো এখানে এই 2 আছে, কিন্তু এখানে 2 নেই, এখানেও 2 নেই, নেওয়া যাবে না। আবার দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, আবার এখানেও 3 আছে, তাই তো? তাহলে একটা করে 3 সবগুলোর মধ্যে মিল আছে, তার মানে একটা 3 নেওয়া যাবে। তারপরে কিন্তু দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে কিন্তু আর নেই, তো আর কমন যাবে না, বা আর এগুলোর মধ্যে মিল নেই। তাহলে আমরা বলবো 24, 36 ও 54 এর গসাগু হবে 3 দুগুণে 6, তাহলে এটার অ্যান্সার আসবে 6। 2-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রোমান সংখ্যা 1-এ আছে 15%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। দেখো সামান্য ভগ্নাংশ মানে কি? সামান্য ভগ্নাংশ মানে আমাদের লব বাই হর আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো আমি প্রথমে লিখে নেব 15%কে সামান্য ভগ্নাংশে পাবো সমান সমান, তাহলে দেখো 15% মানে কি? 15% মানে হলো 100-তে 15, মানে 15/100। এবার আমরা এখানে কাটাকাটি করব, 5 দিয়ে কেটে দেবো, 3 5 15, 5 দিয়ে কাটলে হবে 20, তাহলে এখানে হবে 3/20। তাহলে দেখো 3/20টা কি? সামান্য ভগ্নাংশে আছে, মানে উপরেরটা হলো লব, নিচেরটা হলো হর, বুঝলে। 2-এর দাগে আছে 1/2/5কে শতকরায় প্রকাশ করো। দেখো যখন তোমরা দেখবে যে শতকরায় প্রকাশ করার কথা বলেছে, তখন তোমরা সেটাকে কি করবে? সেটাকে তোমরা 100 দিয়ে গুণ করে দেবে, বুঝলে। তো দেখো আমি লিখে নিয়েছি 1/2/5কে শতকরায় প্রকাশ করে পাবো। প্রথমে আমরা এখানে সমষ্টি ভাঙবো, প্রথমে আমরা এই দুটোকে গুণ করব, গুণ করে ওপরটার সঙ্গে যোগ করব। তাহলে 5 × 5 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হবে 7, আর নিচে হবে 5।
এবার শতকরায় প্রকাশ করার কথা বললেই তোমরা সঙ্গে সঙ্গে কী করবে, 100 দিয়ে গুণ করে দেবে। 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 দুগুণে 10, এখানে হবে 0, তাহলে গুণ করে দিলে হবে 140, তাহলে শতকরা প্রকাশ করলে হবে 140%। 3-এর দাগে আছে সত্য বা মিথ্যা লেখো। বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, এই কথাটা সত্য না মিথ্যা? তো দেখো আমি লিখে নিয়েছি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, এখানে আমি এখনও লিখিনি যে এটা সত্য না মিথ্যা। দেখো তোমাদেরকে আমি প্রথমে বুঝিয়ে দিই। একটা বৃত্ত এঁকে নিলাম, এই বৃত্তের ব্যাস কোনটা বলো তো? পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রগামী যে সরলরেখা, এটাকে বলা হয় বৃত্তের ব্যাস। তাহলে এটা হলো বৃত্তের ব্যাস। আর ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হলো এর অর্ধেক, মানে এখান থেকে কেন্দ্র থেকে এই পর্যন্ত বলতে পারো, অথবা তোমরা কেন্দ্র থেকে এই পর্যন্ত বলতে পারো বৃত্তের ব্যাসার্ধ, বুঝলে? তাহলে আমরা স্পষ্ট বুঝলাম যে যদি মনে করো যে এটার ব্যাসার্ধ মনে করো ধরে নিলাম যে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত বলো তো? নিশ্চয়ই তোমরা বলবে যে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে কত? এখানে হবে 8 সেন্টিমিটার। এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এইটুকু হবে 4, মানে টোটালটা হবে 8 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস মানে এই পুরোটা ব্যাসার্ধের, মানে এখান থেকে এইটুকুর কি হবে? দ্বিগুণ হবে। তার মানে এই কথাটা হবে সত্য। তাহলে তোমরা লিখে নেবে যে এটা হবে সত্য। দেখো এরপর 4-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। বলেছে যে 8.23 ইন্টু 0.3 এর মান কত? এটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে এটাকে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। তো গুণ করার আগে আমাদের কিন্তু এখান থেকে দশমিক বিন্দুটা তুলতে হবে। তো আমি প্রথমে সংখ্যাটা তুলে নিচ্ছি। এবার এখান থেকে দশমিক তুলতে হবে। দশমিকের আগে যতগুলো সংখ্যায় থাকুক না কেন একটা 1 লিখব, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই আমরা এখানে দুটো শূন্য লিখব, বুঝলে? একই রকমভাবে এখানে একটা 1 লিখব, আর দশমিকের পরে একটা সংখ্যা তাই আমরা এখানে একটা শূন্য লিখব। এবার কি করব? এবার ওপরে আমরা 823 আর এখানে কত আছে? 3 আছে, এই দুটোকে গুণ করব। তাহলে 823 আর 3 যদি গুণ করি, 3 3 9, 3 দুগুণে 6, 3 8 হবে 24, 2469। আর নিচে নিচে গুণ করলে হবে 1000। এবার শূন্য কটা আছে বলো তো? শূন্য আছে 3টা, তার মানে 3 ঘর আগে দশমিক হবে। 1 2 3, 3 ঘর আগে দশমিক মানে এখানে হবে। তাহলে আমরা লিখবো 2.469, মানে এখানে দশমিকটা হবে, বুঝলে? তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। 0.65 ভাগ 0.5 এর মান কত? এটা আমাদের বের করতে বলেছে। তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা কি করব? আমরা প্রথমে এই দশমিক বিন্দু তুলে দেব। দেখো আমরা যদি দশমিক বিন্দু এখানে তুলে দেই, তাহলে এখানে কত হবে বলো তো? একটা 1, আর দশমিকের পরে এখানে দুটো সংখ্যা আছে তাই এখানে দুটো শূন্য লিখবো। একই রকমভাবে দশমিকের আগে যতগুলো সংখ্যায় থাকুক না কেন একটা 1 লিখবো, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দিব, বুঝলে? তো ওপরে লিখবো আমরা 65 আর নিচে লিখবো কত? 100, কারণ এই শূন্যতে দাম নেই। এবার ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে, 10টা উপরে যাবে 5টা নিচে আসবে, ঠিক আছে? এবার আমরা কেটে দেবো, একটা শূন্যর সঙ্গে এখানে একটা শূন্য কেটে দেবো, 5 দিয়ে এটা কেটে দেবো, 5 অক্ষে 5, 3 5 15। তাহলে ওপরে কত রইলো? ওপরে হলো 13 আর নিচে কত? 10, তাই তো? এবার শূন্য কটা আছে? একটা, তার মানে 1 ঘর আগে দশমিক, তাহলে এখানে হবে 1.3, এটাই হবে অ্যান্সার। 6-এর দাগে আছে 121-এর বর্গমূল কত? তো দেখো আমি লিখে নিয়েছি 121-এর বর্গমূল সমান সমান, বর্গমূল মানে আমাদের এভাবে রুডোবার চিহ্ন দিতে হবে। এখানে আমাদের লিখতে হবে 121। দেখো বর্গমূল মানে কি? বর্গমূল মানে আমাদের এখানে 121কে এমন দুটো জোড়া সংখ্যার গুণফল আকার রাখতে হবে যেন ওই দুটো গুণ করলে 121 হয়। তো তোমরা দেখবে যে 121কে যদি তোমরা এভাবে উৎপাদকে বিশ্লেষণ করো, 11 দিয়ে ভাগ করো, তাহলে দেখবো যে 11 আসবে। অর্থাৎ 121 মানে আমরা লিখবো যে 11 গুণন 11। এখানে কটা 11 আছে? এখানে দুটো 11 আছে। আর বর্গমূলের সময় সবসময় মনে রাখবে দুটো সংখ্যা থেকে একটা রুডোবারের বাইরে বেরোবে, তার মানে 11 হবে এটার অ্যান্সার। 7-এর দাগে আছে সত্য বা মিথ্যা লেখো। 9 স্কোয়ার এর মান 80, এই কথাটা সত্য না মিথ্যা? তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। 9 স্কোয়ার এর মান 80, এই কথাটা সত্য বা মিথ্যা এখনও লিখিনি। আমরা দেখব প্রথমে যে এটা সত্য না মিথ্যা। দেখো 9-এর মাথায় স্কোয়ার বা যে কোনো সংখ্যার মাথায় স্কোয়ার থাকা মানে ওই সংখ্যাটাকে আমরা দুবার গুণ করব, বুঝলে? তাহলে ওই সংখ্যাটাকে কি করব আমরা? ওই সংখ্যাটাকে আমরা দুটো লিখে গুণ করব। তাহলে 9 9 কত হবে? 81 হবে, কিন্তু এখানে লিখেছি কত? 80, তার মানে এই কথাটা কি হবে? মিথ্যা। তাহলে আমরা লিখে নেব যে এই কথাটা হলো মিথ্যা। 8-এর দাগে আছে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লেখো। তো দেখো আমাদের সবার প্রথমে জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান, মানে এটার বাহুর মাপ যা হবে এটার বাহুর মাপ যা হবে আর এটার সবগুলো সমান হবে,
বুঝলে, এটাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। এবার বলেছে আমাদের যে এই সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত, মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই 3টা কোণের অনুপাত কত। দেখো আমরা জানি, আমরা লিখে নেব যে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের কোণ তিনটির, সমবাহু ত্রিভুজের কোণ তিনটির মান হলো, দেখো যেহেতু সমবাহু ত্রিভুজ 3টা বাহু সমান, তাই কোণ তিনটির মানও সমান হবে। তাহলে 3টা কোণের মান যদি মানে সমান হয়, সমবাহু ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার যেহেতু 3টাই যেহেতু সমান, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 60 ডিগ্রি। তার মানে সমবাহু ত্রিভুজের 3টা কোণের মান হবে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে, মানে এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখবো যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ও 60 ডিগ্রি। এবার আমাদের বলেছে যে এই সমবাহু ত্রিভুজের এই 3টা কোণের অনুপাত লেখো। তাহলে আমরা লিখবো সুতরাং কোণ তিনটির অনুপাত, বা তোমরা লিখতে পারো যে সমবাহু ত্রিভুজের কোণ তিনটির অনুপাত সমান সমান, তাহলে এই 3টা কোণের অনুপাত বের করব। ঠিক আছে, এবার আমরা এমন একটা সংখ্যা দিয়ে এখানে কাটাকাটি করব যেন সবগুলোকে ভাগ যায়। তো আমি একবারে ভাগ করছি, 60 দিয়ে ভাগ করছি, 60 60 60 60 60 60, তাহলে হবে 1:1:1, এটাই হবে অ্যান্সার। 9-এর দাগে আছে 7:5, এই অনুপাতটির পূর্বপদ কত। দেখো কোনো অনুপাতের প্রথমটাকে আমরা বলি পূর্বপদ আর পরটাকে বলি আমরা উত্তরপদ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নিয়েছি যে 7:5 এই অনুপাতটির পূর্বপদ হলো, তাহলে প্রথমটাকে আমরা পূর্বপদ বলবো, মানে 7 হলো পূর্বপদ, এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রোমান সংখ্যা 1-এ আছে 10 কিগ্রা ও 15 কিগ্রাকে অনুপাতে প্রকাশ করো। তাহলে প্রথমে আমরা অনুপাতে প্রকাশ করব, তারপর আমরা দেখব যে এই অনুপাতটা গুরু অনুপাত না লঘু অনুপাত। তোমাদেরকে অবশ্যই আমি বলে দেবো যে গুরু অনুপাত এবং লঘু অনুপাত কি। প্রথমে আমরা অনুপাতে প্রকাশ করব, ঠিক আছে। তো আমরা লিখে নেব, এটা হলো 3-এর রোমান সংখ্যা 1। আমরা লিখে নেব যে 10 কিগ্রা ও 15 কিগ্রা, 10 কিগ্রা ও 15 কিগ্রাকে অনুপাতে প্রকাশ করে পাবো সমান সমান, তাহলে লিখবো 10:, লিখবো 15, মানে অনুপাত মানে আমাদের এখানে ইস্টু দিতে হবে। ঠিক আছে, এবার আমরা কেটে দেবো, কত দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো, 5 × 10, 3 × 5 হবে 15, তাহলে হবে 2:3। তো আমরা লিখবো যে সুতরাং 2:3 অনুপাতটি হলো, দেখো তোমরা যখন দেখবে যে কোনো অনুপাতের এটাকে আমরা পূর্বপদ বলি আর এটাকে উত্তরপদ বলি, যখন দেখবে যে পূর্বপদ ছোট আর উত্তরপদ বড়, তখন তোমরা বলবে লঘু অনুপাত। আর যখন দেখবে তোমরা পূর্বপদ বড় আর উত্তরপদ ছোট, তখন তোমরা বলবে গুরু অনুপাত। তো সহজ ভাষায় যদি মনে রাখার চেষ্টা করো, প্রথমটা যদি বড় হয় তাহলে সে কি, গুরু। ঠিক আছে, এটা মনে রাখবে, প্রথমটা বড় থাকা মানে গুরু, আর প্রথমটা ছোট থাকা মানে লঘু। তাহলে এটাকে আমরা বলবো যে এটা হলো লঘু অনুপাত। 2-এর দাগে আছে 8 বছর 7 মাস 21 দিন গুণন 9 সমান সমান কত বছর কত মাস কত দিন। তো আমাদেরকে 8 বছর 7 মাস 21 দিনকে 9 দিয়ে গুণ করতে হবে, তারপর দেখতে হবে যে সেটা কত বছর কত মাস আর কত দিন হয়। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে আছে 8 বছর 7 মাস 21 দিন, এটাকে কি করব আমরা, এটাকে আমরা 9 দিয়ে গুণ করে দেবো। তাহলে যদি 9 দিয়ে গুণ করি, 8 নং হবে 72 বছর, আর হবে 7 নং 63 মাস, আর এখানে হবে 9 অক্ষে 9, 9 দুগুণে 18, মানে 189 দিন। এবার দেখবে ভালো করে কথাটা শুনবে, যখন তোমরা দেখবে যে এখানে মানে দিনের ঘরে 30-এর বেশি আছে, তখন তোমরা সেটাকে 30 দিয়ে ভাগ করবে। কেন, কারণ আমরা 30 দিন মানে জানি আমরা 1 মাস। সবসময় মনে রাখবে দিনের ঘরে যখন 30-এর বেশি থাকবে বা 30 থাকবে, তখন আমরা সেটাকে 30 দিয়ে ভাগ করব। আর মাসের ঘরে আমরা 12 দিয়ে ভাগ করব, মানে 12 যদি বেশি থাকে তবেই আমরা 12 দিয়ে ভাগ করব, বা 12 যদি থাকে তবুও আমরা সেটাকে 12 দিয়ে ভাগ করব। বুঝলে, আমি আবার বলছি, দিনের ঘরে এখানে যদি 30 বা 30-এর বেশি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে 30 দিয়ে ভাগ করব, আর মাসের ঘরে এখানে যদি 12 বা 12-র বেশি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে 12 দিয়ে ভাগ করব, আর বছরের ঘরে কি থাকে থাকুক। ঠিক আছে, তাহলে এই 189কে আমরা কি করব, এই 189কে আমরা প্রথমে 30 দিয়ে ভাগ করব। তাহলে কতবার দিব,
যদি আমরা 6 বার দিই তাহলে 3 6 হবে 18 মানে 180। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে 9। তাহলে এটা হবে মাস, মানে ভাগফলটা দিনকে দিন দিয়ে ভাগ করলে এই ভাগফলটা হবে মাস, আর এই ভাগশেষটা হলো দিন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নেব যে এখানে হবে 9 দিন। আমরা প্রথমে ভাগশেষটাকে লিখব, আর এখানে যে মাসটা আছে এই মাসটা তার আগের মাসের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 63 মাস আর 6 মাস 64 65 66 67 68 69 হবে। তাহলে আমরা এখানে লিখে নেব যে 69 মাস, আর এখানে যা আছে তাই লিখব 72 বছর। এবার তোমাদেরকে বলেছিলাম যে মাসের ঘরে যদি 12-র বেশি থাকে বা 12 থাকে তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। এখানে দিন যা আছে তাই লিখে নেব, আর 69কে কী করবো আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 5 12 কত হয় 60, বিয়োগ করলে কত হবে 9। এবার দেখো মাসকে যখন আমরা মাস দিয়ে ভাগ করব তখন এটা হয়ে যাবে বছর, আর এটা হবে মাস, কারণ 69 মাস থেকে 60 মাস বিয়োগ করে দিলে আর 9 মাস পড়ে থাকবে। সবসময় ভাগশেষটাকে আগে লিখবে, তাহলে এখানে লিখবে 9 মাস, আর এখানে যে বছরটা আছে তার আগের বছরের সাথে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 77 বছর। বুঝলে? দিনের দাগে আছে √/36 +√/25, এখানে কমা দেওয়া আছে। √/49 +√/9, √/4 +√/16 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো মানের ঊর্ধ্বক্রমে মানে কি, মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে। তো আমি প্রথমে এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এই প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা প্রথম সংখ্যাটাকে লিখে নেব, সুতরাং দিয়ে লিখে নেব, লিখবো √/36 +√ কত আছে 25 আছে। তারপরটা আমরা লিখে নেব আছে 49 যোগ আছে √/9, আর তারপরটা আছে √/4 যোগ আছে √/16। এবার আমরা এগুলো দেখবো যে এখানে সংখ্যাগুলো কত আসে। 36-এর বর্গমূল হলো 6, কারণ আমরা জানি 6 6 36, অর্থাৎ দুটো 6 থেকে একটা 6 আসবে, প্লাস 25 মানে কি 5 5 25, মানে দুটো 5-এর থেকে একটা 5 বেরোবে। আর এখানে দেখো 49 মানে 7 7 49, মানে একটা 7 বেরোবে। আর 9 মানে কি 3 3 9, মানে একটা 3 বেরোবে। আর 4 মানে 2 2 4, মানে একটা 2 বেরোবে। 16 মানে 4 4 16, মানে দুটো 4-এর থেকে একটা 4 বেরোবে। তাহলে যদি যোগ করি এখানে হবে 11, আর এখানে যোগ করলে কত আসবে, এখানে যোগ করলে আসবে 10, আর এখানে যোগ করলে আসবে 6। তাহলে আমরা লিখবো যে সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো মানের ঊর্ধ্বক্রমে আমি বলে দিলাম যে ছোট থেকে বড় দিকে সাজাবো। তাহলে সব থেকে ছোট এখানে কত 6, তারপরে কত 10, আর তারপরে কত 11। তাহলে 6 মানে কোন সংখ্যাটা, 6 মানে এটা। তাহলে আমরা এবার লিখে নেব √/4 +√/16, কমা 10 মানে আমরা লিখবো √/14 +√/9, আর 11 মানে আমরা লিখবো কত √/36, আর এখানে প্লাস হবে √/100, সরি কত আছে এখানে 25 আছে 25। ঠিক আছে, 4-এর দাগে আছে 2 7 9 4 6 1 3 8, সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। দেখো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই যে স্থানীয় মান কি। যে সংখ্যাটা স্থানীয় মান বের করতে বলবে সেই সংখ্যাটাকে তোমরা প্রথমে খুঁজে বের করবে। দেখো এখানে 9-এর বলেছে, তাই 9 এখানে আছে। এই 9কে আমরা প্রথমে লিখে নেব, তারপরে 9-এর পরে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে আমরা শূন্য লিখে নেব। সবগুলো সংখ্যায় কি লিখবো, শূন্য লিখবো। সেটা হলো 9-এর স্থানীয় মান। আর প্রকৃত মান মানে ওই সংখ্যাটাই, যার প্রকৃত মান বলবে সেই সংখ্যাটাকেই লিখবো। তো 9-এর প্রকৃত মান মানে কত হবে 9ই হবে। তাহলে স্থানীয় মান থেকে আমরা প্রকৃত মানকে কি করব, পার্থক্য মানে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। বুঝলে? তো দেখো আমি লিখে নিয়েছি 2 7 9 4 6 1 3 8, সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান। প্রথমে আমরা 9-এর স্থানীয় মান বের করব। প্রথমে আমরা এই 9টাকে লিখে নেব। তারপর কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5, অর্থাৎ 5টা এখানে আমরা শূন্য দেব। ঠিক আছে, তারপর পার্থক্য মানে কি, পার্থক্য মানে বিয়োগ। এবার বলেছে প্রকৃত মান, প্রকৃত মান মানে ওই সংখ্যাটাই, মানে 9ই হবে এখানে। ঠিক আছে, তো এবার আমরা কি করব, বিয়োগ করে দেব। তো বিয়োগটা আমি এখানেই করছি। এখানে 9 কটা শূন্য আছে 2 4 5টা, 4 5, এখান থেকে আমরা 9কে বিয়োগ করে দেব। তাহলে এখানে 10-এর থেকে 9 গেলে হবে 1, আবার এখানে 1 আছে, তাহলে 10-এর থেকে 1 গেলে কত হবে, 10-এর থেকে 1 গেলে হবে 9, আবার হাতের 1 আছে এখানেও হবে 9, আবার এখানেও হবে 9, আবার হাতের 1 আছে এখানেও হবে 9, আর এখানে 1 হলে 9-এর থেকে 1 গেলে কত হবে 8 হবে। তাহলে হবে 8 9 9 9 9 1, এটাই হবে অ্যান্সার। 4-এর রোমান সংখ্যা 1-এ আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 280 ও 8, মানে এখানে দুটো সংখ্যার লসাগু বলা আছে 280 আর গসাগুটা দেওয়া আছে 8। সংখ্যা দুটির একটা যদি 56 হয় তাহলে অপরটি কত।
তো আমরা প্রথমে লিখে নেব যে সংখ্যা দুটির লসাগু হলো 280, গসাগু হলো 8, আর একটি সংখ্যা দেওয়া আছে 56, আর অপর সংখ্যাটা আমরা লিখে নেব যে x ধরে নেব। ঠিক আছে, তো দেখো আমি এখানে লিখে নিয়েছি সংখ্যা দুটির লসাগু এখানে দেওয়া আছে 280, গসাগু দেওয়া আছে 8, একটি সংখ্যা 56 দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা এখানে লিখে নেব যে ধরি কমা অপর সংখ্যাটি x। তো তোমরা মানে x না ধরেও করতে পারো, একটা করলেই হলো। তো এবার এটা আমরা কিন্তু সূত্র জানি, আমরা জানি কি সূত্র, আমরা সূত্রটা জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। বুঝলে, আমরা কি সূত্র জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। দেখো সংখ্যা দুটির বলেছে, তাহলে দুটি সংখ্যার মধ্যে তো একটা সংখ্যা দেওয়া আছে 56, তাহলে অপর সংখ্যাটা কি আছে? নাই। তো আমি x ধরে নিয়েছি, তাই এখানে x বসাবো। বুঝলে, এখানে সংখ্যা দুটো হলো 56 আর x, তাহলে সংখ্যা দুটির গুণফল এটা সমান সমান সংখ্যা দুটির লসাগু এখানে আছে 280 ইন্টু গসাগু এখানে কত আছে 8, বা x সমান সমান x এর সঙ্গে 56 গুণ আকারে আছে, আর এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে 280 ইন্টু 8, আর এখানে 56টা নিচে আসবে। তো 8 দিয়ে কেটে দেবো, 7 8 56, 7 দিয়ে কাটবো 4 7 28 0, তাহলে লিখবো বা x সমান সমান হবে 40। সুতরাং আমরা লিখবো যে অপর সংখ্যাটি হবে 40 হবে। 2-এর দাগে আছে মান নির্ণয় করো। এখানে আছে 4/5, যোগ আছে 5/8, বিয়োগ আছে 1/1/3। তো আমি প্রথমে এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে যা আছে এই প্রথম দুটো সংখ্যাকে আমরা যা আছে তাই রেখে দেবো, আর এখানে আমরা সমষ্টি ভাঙবো। তো এখানে হলো 3 অক্ষে 3, আর ওপরটার সাথে যোগ করলে আসবে 3, আর 1 যোগ করলে আসবে 4, আর নিচে আসবে 3। এবার আমরা 5 আর 3-এর লসাগু নেব, 5 8 3। তো এমন কোনো সংখ্যা নেই যে এই 3টার লসাগু মানে এই 3টাকে ভাগ যাবে, বা কমপক্ষে দুটোকে ভাগ যাবে। তোমরা জানো লসাগুর ক্ষেত্রে এমন একটা সংখ্যা নিতে হয় যে সংখ্যাটা দিয়ে এখানে যতগুলো সংখ্যায় থাকুক না কেন কমপক্ষে দুটোকে ভাগ যেতে হবে। তো এখানে তো এই দুটোকে কোনো সংখ্যাকেই ভাগ যাবে না, এমন কোনো সংখ্যাই নেই। তো তখন আমরা কি করব, তখন আমরা এই সবগুলো গুণ করে দেবো। তাহলে হবে 5 8 40, 40 আর 3 যদি গুণ করি তাহলে হবে 120। তাহলে আমরা লিখবো যে লসাগুটা হবে 120। 5 দিয়ে ভাগ করব, প্রথমে 120কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 5 দুগুণে হবে 10, বিয়োগ করলে 2, শূন্য কাটবো, 4 5 হবে 20। বুঝলে, আমরা প্রথমে 5 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করার পর যেটা ভাগফল আসবে সেটাকে আমরা ওপরটার সঙ্গে গুণ করব। তাহলে 24কে আমরা কি করব, 4 দিয়ে গুণ করব। তাহলে 24 আর 4 যদি গুণ করি, 4 4 16 6 তবে 1, 4 2 8 1 9, তাহলে এখানে হবে 96, যোগ 8 দিয়ে আবার 120কে ভাগ করব। তাহলে 8 দিয়ে যদি 120কে ভাগ করি তাহলে 8 অক্ষে 8, বিয়োগ করলে হবে 4, শূন্য কাটবো, 5 8 হবে 40, তাহলে হলো 15। এবার এই 15 দিয়ে আমরা ওপরটাকে গুণ করব। তাহলে 5 15 কত হয়, 75 হয়। বিয়োগ 3 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে 3 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে হবে 40, 40 দিয়ে 4কে ভাগ করলে 40 দিয়ে 4কে গুণ করলে হবে 160। বুঝলে, 3 দিয়ে 120কে ভাগ করলাম হলো 40, 40 দিয়ে আমরা 4কে গুণ করলাম হয়ে গেল 160। তাহলে সমান সমান ওপরে আমরা প্লাসে প্লাসে প্লাস মানে এই দুটো যোগ করব। তাহলে 96 আর যদি 75 যোগ করি তাহলে এখানে হবে 11 1 হাতে হবে 1, 9 আর 7 হবে 16, আর 1 হবে 17, মানে 171। আর এখান থেকে বিয়োগ করে দেবো কত, 160। তাহলে দেখো আবার প্লাস মানে মাইনাস, মানে 171 থেকে 160কে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে কত হবে, 11, আর নিচে কত হবে 120। তাহলে এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে সরল করো। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এখানে আছে 3/8 আছে, এখানে 3/8 লিখবো, এখানে ভাগ চিহ্ন আছে, এখানে আছে 2/3, এর মানে হলো গুণ, এখানে লিখবো আমরা 1/9, এর মানে লিখবো গুণ, এখানে লিখবো 1/16। বুঝলে, এবার আমরা কি করব, আমরা প্রথমে এখানে একটু কাটাকাটি করে নেবো। এখানে 2 দিয়ে যদি এখানে কাটি হবে 8 2 16, ঠিক আছে, আর কিন্তু কাটাকাটি যাবে না। তো আমরা এখানে 3/8 লিখবো, এখানে ভাগ চিহ্ন দেবো, এখানে ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব। ওপরে ওপরে যদি গুণ করি এককে 1 হবে, আর নিচে নিচে গুণ করলে হবে 3 নং 27, 27কে আমরা 8 দিয়ে গুণ করব। তাহলে 7 8 56, 6 থাকবে 5, 8 2 16, 17 18 19 20 21, তাহলে এখানে হবে 216। তাহলে এখানে লিখবো আমরা নিচে 216 সমান সমান, এখানে লিখবো 3/8, আর ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে। কখন হবে গুণ চিহ্ন, যখন এটা উল্টে যাবে, মানে 216টা উপরে যাবে আর একটা নিচে আসবে। বুঝলে, তো আমরা 8 দিয়ে
216কে ভাগ করে দেবো, তাহলে হবে 8 দুগুণে 16, বিয়োগ করলে আসবে তোমার 5, আর এখানে 6 কাটবো, 7 8 56, তাহলে কত হচ্ছে 27 হচ্ছে। তাহলে 8 দিয়ে কাটলে এখানে হবে 27, আর তো কাটাকাটি যাবে না, তাই আমরা উপরে উপরে গুণ করবো। তাহলে 27 আর যদি আমরা 3 গুণ করি তাহলে হবে 3 7 21, 1 হাতে হবে 2, 3 দুগুণে 6, 7 8 হবে 81, আর নিচে কত আছে 1/1, তাহলে 1 দিয়ে যদি আমি 81কে ভাগ করি তাহলে 81 হবে। অথবা দাগে আছে 4 পূর্ণ 2/3 ভাগ 2/3 বিয়োগ 3/8। তো এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি এই প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। প্রথমে আমরা কি করব, এখানে সমষ্টি ভাঙাবো, এই দুটোকে গুণ করব, গুণ করে যা হবে সেটা উপরের সঙ্গে যোগ করব। 3 4 12 আর 2 হবে 14, বাই নিচে 3, আর এখানে ভাগ চিহ্ন যা আছে এখানে তাই থাকবে। এবার কি করব, এবার আমরা এখানে 14/3 লিখবো, আর ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে যখন এটা উল্টে যাবে, মানে 3টা উপরে যাবে আর এই 2টা নিচে আসবে, আর এখানে যা আছে তাই লিখবো। তো আমরা এখানে কেটে দেবো, প্রথমে 7 দুগুণে 14, আর 3 3 কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত 7, আর এখানে থাকবে কত 3/8। তো আমরা এবার লসাগু করব। দেখো 7-এর নিচে নাই মানে কি আছে 1 আছে, তাহলে 8 অক্ষে 8 হবে লসাগু। তাহলে এটার নিচে নাই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে কত হবে 8 অক্ষে 8, অর্থাৎ ভাগফলটা হলো 8। 8 দিয়ে 7কে গুণ করবো, 7 8 হবে 56, বিয়োগ এই 8 দিয়ে 8কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 3কে গুণ করলে হবে 3 অক্ষে 3। তাহলে 56 থেকে যদি আমি 3কে বিয়োগ করে দিই হবে 53, আর নিচে হবে 8, তাই তো। এবার যেহেতু ওপরে বড় সংখ্যা আর নিচে ছোট সংখ্যা আছে তাই আমরা ভাগ করে দেব। তাহলে 8-এর ঘরে নামতা যদি করি তাহলে হবে 6 8 48, 7 8 56, বেশি হয়ে যাবে, 6 8 48, 48 এখানে বিয়োগ করলে আসবে 5, আর এই 5টা তাহলে দেখো 8-এর থেকে সরে যাচ্ছে, তার মানে 5টা উপরে যাবে, আর এই ভাজকটা নিচে আসবে, তাহলে অ্যান্সারটা আসবে 6 পূর্ণ 5/8, এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো, 256 সংখ্যাটা দেওয়া আছে। তো এই 256 এর বর্গমূল আমাদের ভাগ পদ্ধতিতে করতে বলেছে। তো দেখো আমি লিখে নিচ্ছি, এখানে কত আছে 256, তো এর মাথায় রুট দেবো, রুট মানে বর্গমূল। তো এই বর্গমূলটা করব আমরা ভাগ পদ্ধতিতে। দেখো আমি তোমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেবো জীবনেও ভুলবে না, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে আমরা 256 লিখবো, এরপর এখানে যেহেতু ভাগ পদ্ধতিতে করতে বলেছে তাই আমরা ভাগ চিহ্ন দেব। তো তোমাদের কাজ হলো প্রথমে তোমরা ডান দিক থেকে বাঁ দিকে জোড়া জোড়া সংখ্যা ধরা। তাহলে জোড়া সংখ্যা ধরলে এখানে 56 হবে, তো এখানে যদি জোড়া সংখ্যা ধরি এখানে কিছু নেই মানে একটা শূন্য দিয়ে দেবো, তাহলে জোড়া জোড়া সংখ্যা ধরলাম, ডান দিক থেকে বাঁ দিকে জোড়া জোড়া ধরে আসতে হবে, ঠিক আছে। এবার তোমাদেরকে এখানে মানে এই নামতাটা মনে রাখতে হবে, 1 অক্ষে 1 মানে জোড়া জোড়া সংখ্যা নামতা মনে রাখতে হবে। 2কে 2 দিয়ে গুণ করবো, 2 দুগুণে হবে 4, 3 তিরিক্ষা হবে 9, 4 4 হবে 16, 5 5 হবে 25, এইরকমভাবে তোমাদের 6 6 এরকমভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এখানে যে সংখ্যাটা আছে এটা কত আছে 0 2 মানে কত 2, তাহলে 1 বাদ দিলে 1 হবে, 2 বাদ দিলে কিন্তু 4 হয়ে যাবে, মানে এর থেকে বেশি হয়ে যাবে, তার মানে আমরা 1 বাদ দেবো, তাহলে 1 অক্ষে কত হবে 1, তাহলে বিয়োগ করলে 2-এর থেকে 1 বিয়োগ করলে কত আসবে 1। এবার 5 আর 6কে কেটে আনবো। তোমরা জানো যে ভাগ অঙ্কের ক্ষেত্রে দুটো সংখ্যাকে কেটে আনলে একটা শূন্য দিতে হয়, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে 4টা সংখ্যাকে কেটে আনলে একটা শূন্য দিতে হয়, বুঝলে। তো যেহেতু আমরা এখানে দুটো সংখ্যা কেটেছি তাই এখানে শূন্য দেব না, বুঝলে। তো এখানে কত হলো 156। এবার এই যে 1 আছে এই 1-এর ডাবল এখানে আসবে, তাহলে 1-এর ডাবল কত, 1-এর ডাবল হলো 2। এবার 2-এর পাশে মানে এখানে তুমি যে সংখ্যাটা বসাবে নিচে তোমাকে সেই সংখ্যাটাই বসিয়ে গুণ করতে হবে। তুমি যদি ভাবো যে 2-এর পাশে আমি 3 বসাবো তাহলে নিচে তোমাকে কত বসাতে হবে 3ই বসাতে হবে। এখানে যে সংখ্যাটা বসাবে নিচে তোমাকে সেই সংখ্যাটা বসিয়েই গুণ করতে হবে। তাহলে 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6, তাহলে হলো না, এই সংখ্যাটা মিললো না, এখানে আছে 156। আবার তোমরা 2 লেখো, 2-এর পাশে এখানে যে সংখ্যাটা বসাবে নিচে সেই সংখ্যাটাই বসাবে। তো আমি যদি 4 বসাই তাহলে নিচে 4 বসাবো, 4 4 16, 6 তবে 1, 4 দুগুণে 8 আর 9, তবু মিললো না। এই রকমভাবে আমরা চেক করব। তো 5 6 এরকমভাবে আমি লাস্ট দেখলাম 6 চেক করি, 6 6 36, 6 আর তারপরে 3, 6 দুগুণে 12 আর 3 হলো 15, 156 মিলে গেল। তাহলে কত মিলে গেল 6, তাহলে এখানেও 6 হবে এখানেও 6 হবে, হয়ে যাবে 156। অ্যান্সার কিন্তু এটা হবে, তাহলে আমরা লিখবো এটার অ্যান্সার হবে কত 16। আরেকটা কথা বলে নিই, তোমরা এই ভাগটা কিন্তু এখানে মাঝখানে করবে, যেহেতু তোমাদের ভাগটা দেখিয়ে এই বর্গমূলটা করতে হবে, মানে এটা তোমরা মাঝখানে করবে, ঠিক আছে।
5-এর দাগে আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হলো 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি? এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, তাহলে ছোট সংখ্যাটা যা হবে বড় সংখ্যা তার কত গুণ হবে? 3 গুণ হবে। তো আমরা তো ছোট সংখ্যা এখানে কত সেটা তো জানি না, তাই আমরা ধরে নেব যে ছোট সংখ্যাটা x। তাহলে ছোট সংখ্যাটা যদি আমরা x ধরে নেই, তাহলে বড় সংখ্যাটা হবে ছোট সংখ্যার 3 গুণ মানে 3x হবে। ঠিক আছে, তো আমি লিখে নিচ্ছি ধরি কমা ছোট সংখ্যাটি সমান সমান x। তাহলে লিখব যে সুতরাং বড় সংখ্যাটি হবে সমান সমান ছোট সংখ্যার 3 গুণ মানে হবে 3x। তো এবার লিখব যে সুতরাং প্রশ্নানুসারে কমা, ভালো করে শুনবে কথাটা। এখানে কি বলেছে? এখানে বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, অর্থাৎ এখানে এই সংখ্যা দুটোর গুণফল ওদের হিসাবে দেওয়া আছে 147, আমাদের হিসাবে সংখ্যা দুটির গুণফল হলো x গুণন 3x। এই দুটোর গুণফল হলো মানে সংখ্যা দুটির গুণফল হলো এটা, আর বইয়ে দেওয়া আছে কত? 147। সবসময় মনে রাখবে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা বের করে সেটার সঙ্গে সমান করে দেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। যদি বইয়ের মধ্যে সংখ্যা দুটির ভাগফল দেওয়া থাকতো তাহলে আমরা এখানে ভাগফল বের করে এটার সঙ্গে সমান করতাম, যদি বিয়োগফল দেওয়া থাকতো তাহলে আমরা এখানে বিয়োগফল করে এটার সঙ্গে সমান করে দিতাম। বুঝলে? মাথায় একটা জিনিস রাখার চেষ্টা করবে, বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা বের করে সমান করে দেবে। তো এবার তাহলে আমাদের হিসাবে সংখ্যা দুটির গুণফল এটা, আর বইয়ের হিসাবে 147। তো এখানে যদি গুণ করে দেই হবে 3x গুণ করলে হবে x², আর এখানে হবে 147, বা x² সঙ্গে 3টা গুণ আকারে আছে, এ পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। 3 দিয়ে কেটে দেবো, 3 দিয়ে কাটলে হবে 3 4 12, 13 14, তাহলে 27, 3 নং 27, বা x সমান সমান হবে 49, সরি x² হবে, x² সমান সমান 49 হবে। তাহলে x সমান সমান স্কোয়ার উঠে গেলে কি হয়? প্লাস মাইনাস রুট ওভার হয়। স্কোয়ার উঠলে কি হয়? প্লাস মাইনাস রুট ওভার হয়। তো আমি এখানে প্লাস মাইনাস রুট ওভার দিচ্ছি 49। তা এখানে লিখবো বা x সমান সমান প্লাস মাইনাস 49-এর বর্গমূল কত? 7। তার মানে x-এর দুটো মান, একটা হলো +7 আর একটা -7, কিন্তু আমরা কিন্তু এখানে প্লাসটা নেব, কারণ এখানে বলে দিয়েছে যে দুটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে কি? প্লাস, অর্থাৎ পজিটিভ মান, আমরা মাইনাসটা নিতে পারবো না। তাহলে আমরা এখানে লিখে নেব যে হয় x-এর মান একবার হবে +7, এখানে প্লাস চিহ্ন দিলে হবে, না দিলে হবে, অথবা x-এর মান হবে -7। তো আমরা মাইনাস মান নিতে পারবো না, তাহলে লিখবো যে সুতরাং ঋণাত্মক মানটি অগ্রাহ্য, মানে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা ধনাত্মক মান নিব, তাহলে x-এর মান 7, x মানে কি ধরেছিলাম? x মানে ধরেছিলাম ছোট সংখ্যাটা, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং ছোট সংখ্যাটি হবে সমান সমান 7। তাহলে লিখব যে সুতরাং বড় সংখ্যাটি হবে সমান সমান ছোট সংখ্যার কত গুণ? 3 গুণ। তাহলে 3 × 7 মানে 3 × 7 = 21। তো এটাই হবে অ্যান্সার, মানে ছোট সংখ্যাটা 7, বড় সংখ্যাটা 21।